गुरुकृपा हि केवलम्। ॐ गुरुकृपा हि केवलम्। ॐ गुरुकृपा हि केवलम्। ॐ गुरुश्रीचरण शरणम्। ॐ गुरुश्रीचरण शरणम्। ॐ गुरुश्रीचरण शरणम्। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। শুভারম্ভে আমি আমার পরমাধ্য স্রষ্টা বাবা, আমার প্রিয় ঠাকুর বাবার শ্রীচরণ কমলে শত সহস্র কোটি প্রণাম জানাই। তৎসহ আমার সকল প্রিয় দর্শক বন্ধুর জন্য রইল আমার আন্তরিক বৈদিক অভিনন্দন। রাম নারায়ণ রাম। আজ আমি ধারাবাহিক আলোচনা পর্বে ঠাকুর বাবার জীবনের 3টি ছোট্ট ছোট্ট অনন্য ও শিক্ষামূলক অধ্যায় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি শেষ পর্যন্ত তোমরা আমার সঙ্গে থাকবে। চলো সকলে ঠাকুর বাবার অমূল্য শৈশব লীলা সম্ভারে প্রবেশ করি। একবার কৃষ্ণনগরের কাছারি সবাই আলোচনা করছেন যে তারা বালকের কথা চারিদিকে এত শুনেছেন, কিন্তু নিজেরা তেমন কিছু বলতে পারেন না। যা বলেন সবই শোনা কথা। ঠাকুরের শিক্ষক প্রকাশবল বললেন, হ্যাঁ ঠিকই, ত্রৈলোক্য সোম আছেন, আশু সেন আছেন, ভুবনবাবু আছেন, আমরা সবাই কিছু জানতে চাই। কাছারির ঘর পড়ে গেল। বেলা 5টা বাজে। হাজি মিয়া, জিন্নত আলী, হরিচরণ, অনুকূল, নিবারণ দত্ত আরও অনেকে উপস্থিত। ওরা কি চান বুঝতে পেরে ঠাকুর বললেন, আপনারা যা চান তাই পাবেন। ওরা কেউ কিছু ঠিক করতে পারছেন না বলে ঠাকুর ত্রৈলোক্য সোমকে উদ্দেশ্য করে বললেন, আচ্ছা জ্যাঠামশাই, আপনার জামাই তো নারায়ণগঞ্জে চাষাড়াতে থাকেন তাই না? আমি এখানে বসে তার সঙ্গে কথাবার্তা বলে আসি গিয়ে। নারায়ণগঞ্জ তো এখান থেকে 30 মাইল প্রায়, হেঁটে যাওয়া সম্ভব নয়। মাঝে তিতাস, মেঘনা, শীতলাক্ষা 3টি নদী পড়ে। গয়নাতে গেলেও আজ রাতে গেলে কাল ভোরে গিয়ে পৌঁছবেন। আমি যদি এখনই সেখান থেকে ঘুরে আসি, কি বলেন? সবাই সমর্থন করে বললেন, অতি উত্তম প্রস্তাব। ঠাকুর বললেন, ঠিক আছে, আমি বসি, আপনারাও বসুন। কথা বলতে বলতে আমি যাব। আমার কথা শুনে আপনারা বুঝতে পারবেন ওরা কি বলছেন। 5টা মিনিট আমি চোখ বুজে বসে থাকব। এই এখনই আমি যাব। গিয়ে আপনার মেয়ে টুলিদির সঙ্গে কথা বলবো, আর বাড়িতে যে যে আজ থাকে তাদের সঙ্গেও কথা বলবো। আমি 1 গ্লাস জল খেয়ে আসবো, কিন্তু ওখানে থাকবো না। আমি যা যা করব আপনাদের আগেই জানিয়ে দিলাম। কয়েক মিনিট চুপ করে থেকেই ঠাকুর বলছেন, টুলিদি কেমন আছো? এই যে জামাইবাবু কেমন আছেন? ঠাকুর টুলিদির কাছে 1 গ্লাস জল চাইলেন। মিষ্টি খাওয়ার জন্য পিড়াপিড়ি করতে লাগলো। ঠাকুর একটা বাতাসা খেলেন, তারপর জল খেলেন। জল যে খাচ্ছেন সে শব্দ সকলেই শুনতে পাচ্ছেন। ঠাকুর একটা কাগজ চাইলেন, তাতে নাম লিখে সই করে এলেন, শ্রী বীরেন্দ্রচন্দ্র চক্রবর্তী, 11ই আশ্বিন 1340, ইংরাজির 1933 সাল। কাগজটা টুলিদির হাতে দিয়ে রেখে দিতে বললেন। টুলিদি তাকে খেয়ে যেতে বললেন। ঠাকুর বললেন যে একটা বিশেষ কাজে তিনি এসেছেন, তাড়াতাড়ি তাকে ফিরে যেতে হবে। ঠাকুরের কথা শুনে উজানচার কাছারিতে উপস্থিত সকলেই বুঝলেন যে ঠাকুর ঠিকই নারায়ণগঞ্জ গিয়েছিলেন। নায়েব মশাই ত্রৈলোক্য সোম তখনই একটা চিঠি লিখে হরিচরণকে নারায়ণগঞ্জে পাঠালেন। হরিচরণ গিয়ে শুনল যে গতকাল 5:30টায় ঠাকুর এসেছিলেন, তার বিশেষ তাড়া ছিল, সুতরাং কিছু খেলেন না, শুধু একটা বাতাসা আর 1 গ্লাস জল খেয়ে চলে গেলেন। আর কাগজে
কি যেন লিখে গেলেন। হরিচরণ তো সব শুনে মূর্ছা যাওয়ার উপক্রম। তারপর টুলিলিকে জানালো যে ওই সময় ঠাকুর কাছারির ঘরে বসেছিলেন এবং যে সমস্ত কথা নারায়ণগঞ্জে ঠাকুর বলেছেন তা তারা সবাই শুনেছেন, শুধু টুলিদিদের উত্তর শুনতে পারেনি। সকলেই হতভাগ, এ কী করে সম্ভব? প্রকাশবাবুর প্রশ্নের উত্তরে ঠাকুর বললেন, আপনারা জানতে চাইলেন তাই অনিমাই দেখালাম। খুব দ্রুত গতিতে মনন করে আমি গর্ভে খাদ্যে বাতাসে আলোতে বিদ্যুতে চলে গেলাম। তখন আমার সাংঘাতিক মনের গতি, 1 সেকেন্ডের মধ্যে চলে গেলাম নারায়ণগঞ্জে। কথাবার্তা বলে জল খেয়ে ফিরে এলাম। ওখানে গিয়ে একই পদ্ধতিতে দেহ ধারণ করে ওদের সঙ্গে কথাবার্তা বলে এলাম। সবাই এক বাক্যে স্বীকার করলেন, উনি মানুষ নন, মানুষ নন, উনি স্বয়ং ভগবান। শিশু বয়স থেকেই স্বার্থান্বেষী মানুষ, স্বার্থান্বেষী বিভিন্ন সম্প্রদায় বালক ঠাকুরের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করতে থাকে। কারণ তো আছেই, কারণ একটাই, তার সংস্কার মুক্ত বাণী এবং তথাকথিত সামাজিক গুরু মহানদের শোষণের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ অনেকেরই অসুবিধা সৃষ্টি করেছিল। ঠাকুর ঢাকায় এসেছেন কয়েকদিনের জন্য। খবর পেয়ে বহু লোক সাক্ষাৎ করতে আসছে। আবার বৃদ্ধ বনিতা কেউ বাদ নেই। রাস্তায় কয়েকটি যুবকের সঙ্গে এক ভক্তের দেখা। যুবকেরা ভক্তকে জিজ্ঞাসা করলো, শুনলাম এখানে কি এক ঠাকুর এসেছে, বহু মেয়ে নিয়ে থাকে? আশেপাশের লোকেরা অতিষ্ঠ হয়ে উঠেছে। কথায় কথায় ভক্তটির সঙ্গে তর্ক বেঁধে গেল। একজন বলে উঠল, বহু মেয়ে যায়, এই তো ব্যবসা। ভক্তটি দেখল ওদের সঙ্গে তর্ক করে লাভ হবে না, ওরা না জেনে নানা রকম মন্তব্য করছে, তাই বলল, আপনারা একদিন যাবেন, গিয়ে দেখে আসবেন। তারা বলল, আজই আমরা যাব, গিয়ে দেখব, এসব অনাচার সহ্য করব না। কিছুক্ষণ পরে কয়েকজন যুবক ঠাকুরের কাছে এসে উপস্থিত। দূর থেকে ঠাকুরকে দেখে নিজেদের মধ্যে বলা বলি করছে, আরে ই তো দেখছি একেবারে বাচ্চা, জানতাম না তো এত অল্প বয়স। তখন এক ভক্ত বলে উঠলেন, বদনাম তো আগেই রটিয়েছেন। ওরা বলে, বয়সটা তো জানতাম না তখন, লোকের মুখে শোনা কথা। ঠাকুর ওদের ডাকলেন এবং ওদের ঘরবাড়ি সম্বন্ধে আলাপ করলেন। এক ভক্ত বলল, ঠাকুর, ওরা খুব বদনাম শুনেছিল, তাই তোমাকে দেখতে এসেছে। ঠাকুর ওদের বললেন, বদনামই তোমাদের বহন করে নিয়ে এলো, সুতরাং এরও প্রয়োজন আছে। একটা বোঝা তো সাথে আছে। যে সমস্যা নিয়ে এসেছিলে সেটা কি বাড়িয়ে নিয়ে গেলে না সমাধানে এলে? আমরা একটা ভুল শুনেছিলাম, এসে দেখি একেবারে উল্টো। মনের সন্দেহ মেটাবার জন্যই এসেছিলাম, তারা উত্তর দেয়। শুনে কিংবা জেনে প্রকৃত ব্যাপারটি জানতে ইচ্ছুক হয়ে যে এসেছো তাতেই আমি খুশি হলাম এবং প্রকৃত চিন্তাশীল ব্যক্তির পক্ষে এটাই নিয়ম। হঠাৎ শুনেই মন্তব্য না করে এসে জেনে যা হয় মন্তব্য করুক, সেটাই ভালো। এই যে বদনাম শুনে তোমরা এসেছো, তোমরা তো এসে বুঝে গেলে, কিন্তু যাদের যাদের বলে আসা হয়েছে ওরা তো ছড়াতে ছড়াতে চলেছে। বদনাম দেওয়ার জন্য আগ্রহ যতটা থাকে, পরে সংশোধন করিয়ে দেওয়ার জন্য তেমন আগ্রহ থাকে না। শ্রী ঠাকুর বললেন ওদের। এর মধ্যে একজন এক কলসি দুধ নিয়ে এসে উপস্থিত হয়েছে ঠাকুরের সামনে। ঠাকুর ওকে ডাকলেন। সে সামনে দুধ রেখে প্রণাম করে বসল। ঠাকুর বললেন, একটা গ্লাস নিয়ে এসো, সবাইকে এক এক গ্লাস করে দুধ খাইয়ে দাও। সবাইকে এক এক গ্লাস করে দুধ দেওয়ার মতো অত দুধ ছিল না। ঠাকুর বললেন, তোমরা গরম দুধ খেতে ভালোবাসো না ঠান্ডা বরফের মতো দুধ খেতে ভালোবাসো? উত্তরে কেউ বলল গরম, কেউ বলল ঠান্ডা। ঠাকুর বললেন, বেশ, গ্লাস নেওয়ার সময় বলবে কে গরম আর কে ঠান্ডা খাবে। আমার কাছে উনুনও আছে, ঠান্ডা করার পাত্রও আছে, সুতরাং দুটোই দেওয়া যাবে। আগন্তুক যুবকের মধ্যে একজনকে ডেকে ঠাকুর বললেন, তুমি না হয় দুধ বিতরণ করো, এবার তোমায় দেখব তোমার দেওয়ার মতো ক্ষমতা আছে কি না, প্রত্যেকের আনন্দে তুমি আনন্দিত হও কি না। যে খেতে জানে সে খাওয়াতেও জানে,
নিজের খাওয়ার চেয়েও অনেকে আছে অন্যকে খাইয়ে বেশি তৃপ্তি পায়। তোমাকে দেখব তুমি খাইয়ে তৃপ্তি পাও কি না। যে যার ইচ্ছা মতো গরম খাবো ঠান্ডা খাবো বলে যেতে লাগলো, আর যুবকটি পরিবেশন করতে লাগলো। যখন গরম দুধ চাইছে, গ্লাস এত গরম হয়ে যাচ্ছে যে হাতে রাখা যাচ্ছে না। আবার যখন ঠান্ডা দুধ চাইছে, গ্লাস এত ঠান্ডা হয়ে যাচ্ছে যে ধরতে পারছে না। ঠাকুর মুচকি মুচকি হাসছেন আর বলছেন, তোমরা চাইতে পারছো আর সহ্য করতে পারছো না, চাওয়াকে পাকা করো, তখন উপযুক্ত পাত্রে উপযুক্ত মতে সব আসবে। তখন সহ্য ক্ষমতা ও ধৈর্য ক্ষমতাও স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে। গুণকে যদি বিরক্ততায় ধরে নেও, সে তোমার নির্গুণতার জন্যই তো। গরম সহ্য করতে পারছো না, গরমের উপর বিরক্ত, ঠান্ডা সহ্য করতে পারছো না, তার উপর বিরক্ত হয়ে গেলে। মন যদি সেভাবে তৈরি না থাকে, তখন যে কোনো সুন্দর বস্তুকেও তাচ্ছিল্যের চোখে দেখে, ঠাট্টা বিদ্রূপ তখনই আসে। এতটুকুতেই অসহ্য, হতাশ, চিত্তচাঞ্চল্য, না বুঝে অপবাদ দেয়া, অপমান করা, বুঝবার জন্য অনিচ্ছা, এই জাতীয় অবস্থাগুলো পাত্র তৈরি নয় বলে। এই পাত্র যখন তৈরি হয়, শক্তিশালী হয় এবং শক্তিতে আসে, তখন সব কিছু সহ্য করতে পারে, জেনে নিতে পারে, জানবার ইচ্ছা জাগে, হঠাৎ কোনো মত প্রকাশ করে না। গুণের আদর তখনই হয়। তাই একটা জিনিস দেখলেই খুঁজতে চেষ্টা করবে, তখনই বুঝবে তার প্রকৃত রূপটি। তার জন্য নিজেকেও তৈরি হতে হবে। তারা খুব আশ্চর্য হয়ে গেল, দীক্ষা গ্রহণ করে জীবনকে সার্থক করল। আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ধারাবাহিকে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সুরক্ষিত থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।